প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু দূরে মেঘের কোলে হারিয়ে যেতে আজ আমরা চলেছি উত্তর পূর্ব ভারতের এক স্বপ্নের রাজ্য ইস্ট সিকিমে। বরফে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্য আমাদের অপেক্ষায়। আজকের এই যাত্রায় আমরা পৌঁছে যাব বিখ্যাত ছাঙ্গু লেক, যেখানে নীল জলের ওপর ভেসে বেড়ায় মেঘের ছায়া, ঐতিহাসিক নাথুলা পাস, ভারত চীন সীমান্তের সেই রোমাঞ্চ পথ যেখানে দাঁড়ালে সত্যি অনুভব করা যায় দেশের গর্ব। আর দর্শন করব রহস্যে ঘেরা বাবা হরভজন সিং মন্দির, যাকে ঘিরে আজও ছড়িয়ে আছে অসংখ্য অলৌকিক গল্প। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি যা একবার দেখলে সারা জীবন মনে থেকে যায়। আমার ইস্ট সিকিম ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে গ্যাংটক এলাম, তারপর গ্যাংটকে কোথায় ছিলাম। আপনারা যারা আমার ইস্ট সিকিম ভ্রমণের প্রথম পর্বটা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাহলে চলুন শুরু করি ইস্ট সিকিম ভ্রমণের এই অসাধারণ সফর। গুড মর্নিং। আজকে মার্চ মাসের 7 তারিখ 2026। আমি এখন আছি গ্যাংটকে। আর আজকে এই গ্যাংটক থেকে আমি আজকে রওনা দিচ্ছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিম মানে হচ্ছে নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু লেক, এই তিনটে দেখবো, আবার আজকেই ফিরে আসবো। তো আমি এখন আছি হোটেলের সামনে। এখান থেকে আমি যাব হচ্ছে বাজরাই, মানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। ওখানে আমি যেহেতু শেয়ারে যাচ্ছি, আমাকে একটা গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, সেই গাড়িটা দেখে আমাকে উঠতে হবে। এই হোটেল থেকে বেরোলাম, সামনেই হোটেল আছে। এখান থেকে একটুখানি 2 কদম এগিয়ে আসলাম আর এখানেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখান থেকে ওই শেয়ারে ট্যাক্সি নিয়ে, মানে লোকাল ট্যাক্সি যেটাকে বলে, এখান থেকে যাব হচ্ছে বাজরাই ট্যাক্সি স্ট্যান্ড। চলে এলাম বাজরাই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। আর একদম যে আমি হোটেল থেকে যে একটা ট্যাক্সি করে এত দূর পর্যন্ত এলাম না, আমি যেহেতু একা এসছি আমার কাছ থেকে 200 টাকা নিল। আপনারা যদি কয়েকজন মিলে আসেন, শেয়ারিংয়ে আসেন, তাহলে ওই 50 টাকা বা 30 টাকা এরকম রেট আছে। শুরু হলো আমাদের শেয়ার গাড়িতে পূর্ব সিকিম ভ্রমণের জার্নি। আস্তে আস্তে আমাদের গাড়ি ওপরের দিকে উঠতে শুরু করলো, সাথে সাথে পরিবেশও চেঞ্জ হতে লাগলো। এখন গাড়ি এসে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এখানে সামনে জেরক্স করছে পারমিটগুলোকে। তো এখানে অনেক কটা গাড়ি এরকম দাঁড়ানো আছে, সামনে থেকে জেরক্স করছে, জেরক্স করে নিয়ে পারমিটগুলো তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই যে সিকিমে যে ঘুরতে যাচ্ছি, এই ছাঙ্গু লেক, নাথুলা বাবা মন্দির, তো সেই কারণের জন্য এখানে রাস্তায় দাঁড়িয়ে একটা টিকিট কাটলো। পার পার্সন 30 টাকা নিল। ঠিক আছে, এখানে গাড়িতে যতজন আছে প্রত্যেকে কিন্তু 30 টাকা করে দিল। আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি, জানি না উপরে গিয়ে কি হবে। উপরে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু ঘুরে মজা আছে, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু দেখানো যাবে না আপনাদের। এখন টাইম হচ্ছে 9:30। এই জায়গায় গাড়ি এসে থামলো। জায়গাটার নাম হচ্ছে 15 মাইল। সামনে আছে হচ্ছে আর্মিদের ক্যাম্প আছে, এক্ষুনি আমি আস্তে আস্তে দেখলাম। আর এখানে ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড়ালো। ব্রেকফাস্ট যদি আপনাদের করতে হয় বা ওয়াশরুমে যদি যেতে হয়, এখানে 20 মিনিট মতো টাইম দিয়েছে, আর তার মধ্যে আপনাদের যা করার করে নিতে হবে। আর ওয়েদার বলতে চারিদিকে, যখন আমি গাড়ি করে আসছিলাম চারিদিকে এত ফগ, মানে গাড়ি এত আস্তে আস্তে চলছিল, কিছু দেখা যাচ্ছিল না বাইরে। জানি না উপরে আরও কি কন্ডিশন হবে, তো যা হবে আপনাদেরকে আমি দেখাবো। তো ভেতরে ঢুকে আমি একটা চা নিয়ে নিলাম, 20 টাকা নিল। আর একটা ম্যাগির অর্ডার করেছি ডিম ছাড়া, নেবে হচ্ছে 60 টাকা। আর ডিম দিয়ে যদি আপনারা ম্যাগি খান তাহলে ওই 90 টাকা বলছে। বাপরে বাপ। আর এখান থেকে আসলে এখানে বলছে যে উপরে বরফ আছে, আপনারা যদি বরফের জন্য যদি জুতো নেন ভাড়াতে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি একটা জুতো ভাড়া নিয়ে নিলাম, একটা গামবুট ভাড়া নিয়ে নিলাম। নিল হচ্ছে দাম 100 টাকা।
ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল, একটা জুতো টুতো নিয়ে নিলাম আর একটা জল নিয়ে নিলাম। জল নিলাম এখানে 40 টাকা নিল জলের দাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা জল। ভাবলাম একটু জল খাবো, কিন্তু এত ঠান্ডা জল খাওয়া যাবে না। তো এখন আবার গাড়িতে চেপে বসবো আর এগিয়ে যাবো সামনের দিকে। গ্যাংটক থেকে নাথুলা পাসের পথে এগোতে এগোতেই যেন ধীরে ধীরে ঢুকে পড়া যায় এক স্বপ্নের জগতে। চারিদিকে সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তাগুলো যেন তুলির টানে আঁকা ছবির মতো। গাড়ির জানলা দিয়ে ভেসে আসে ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর দূরে দেখা যায় বরফে মোড়া শৃঙ্গগুলো নিঃশব্দে দাঁড়িয়ে। প্রতিটি বাঁকে নতুন এক বিস্ময়, প্রকৃতির অপার সৌন্দর্য যেন এখানে নিঃশব্দে গল্প বলে যায়। এই পথ শুধু গন্তব্য নয়, বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা। সময় এখন 10:44, পৌঁছে গেছি নাথুলা পাসে। নাথুলা পাসে এখন টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে। আর আমার সামনে থেকেই আমি চায়নার বর্ডার দেখতে পাচ্ছি। এখানে গাড়ি সব পার্ক করিয়ে দেয়, আর এখান থেকেই আপনাদের এই ওপরে উঠতে হবে। অপূর্ব পরিবেশ, অপূর্ব লাগছে এইখানে এসে। দারুণ বরফ পড়েছে, আর এই বরফটা কিন্তু ফেব্রুয়ারি মাসের বলছে 26, 27, 28 এই 3 দিন বরফ পড়েছিল, সেই বরফ। আর চারিদিকে কিন্তু বরফ। এখানে আসলে আপনারা কিন্তু যদি টয়লেটে যেতে চান তাহলে ব্যবস্থা আছে, সামনে টয়লেট এর জায়গা আছে, 10 টাকা করে নেবে। পূর্ব হিমালয়ের বুকে অবস্থিত নাথুলা পাস এক এমন জায়গা যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে গেছে এক অপূর্ব সৌন্দর্যে। এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই কর্পূর নিয়ে আসবেন, অক্সিজেন ক্যারি করবেন। চলে এলাম সিঁড়ি দিয়ে একদম উপরে, আর এখান থেকে দারুণভাবে চায়না বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে চায়না বর্ডার দেখাচ্ছি, আর কথা বলতে পারছি না, খুব কম কথা বলতে হবে। এত সামনে থেকে চায়না বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ। আর এখানে পুরো ইন্ডিয়ান আর্মিরা সব দাঁড়িয়ে আছে, অসাধারণ অসাধারণ। এখানে এই নাথুলাতে আসলে এই জায়গাটা অবশ্যই আপনারা দেখে যাবেন। চায়নাতে না যেতে পারলেও চায়না বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, চায়নাদের বাংকারও দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ অসাধারণ। প্রচুর লোকজন এসছে এখানে, ইন্ডিয়ান আর্মিরা পুরো পাহারা দিচ্ছে, একটা ব্যারিকেড করে দিচ্ছে। আর এই হাইটটা হচ্ছে 14,140 ফিট হাইট। এখান থেকে সামনে একটা বাংকার দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে চায়নাদের বাংকার, এখন কুয়াশাতে ঢেকে গেল। আর ওই সাইডে হচ্ছে চাইনিজ লোক, মানে চাইনিজ যে সোলজাররা আছে ওই দিকে আছে, চাইনিজ সোলজাররা দেখতে পাওয়া যাচ্ছে, চাইনিজ সোলজারদের। আর এদিকে তাদের পতাকাগুলো। বরফে ঢাকা আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন আমরা পৌঁছে যাই নাথুলা পাসে, মনে হয় যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চারপাশে সাদা বরফের চাদর, হিমেল হাওয়ার ঝাপটা, আর দূরে দেখা যায় ভারত চীন সীমান্তের সেই নীরব উপস্থিতি। এই পথ এক সময় ছিল প্রাচীন সিল্ক রুটের অংশ, যেখান দিয়ে চলতো বাণিজ্যের কাফেলা। আজ সেই ইতিহাসের ছোঁয়া অনুভব করা যায় প্রতিটি পদক্ষেপে। এখন আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে, ফগ পুরো চলে আসছে। তো এখন এখান থেকে আস্তে আস্তে নিচে যাব, গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে, তো গাড়িতে গিয়ে বসে যাব, গিয়ে তারপরে বাবা মন্দিরের দিকে যাব। দারুণ লাগলো। ওপরে চাইনিজ সোলজারদেরও দেখলাম, ইন্ডিয়ানদের যে এত টুরিস্ট এসছে না, তাদের ফটো তুলছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই জায়গা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটি এক অনুভূতি। একদিকে প্রকৃতির অপরূপ রূপ, অন্যদিকে দেশের সীমান্ত রক্ষাকারীদের এক অদম্য সাহসের প্রতীক। নাথুলা পাস দেখে এবার আমরা রওনা হলাম বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম নিউ বাবা মন্দিরের সামনে। এখানে আধ ঘন্টা সময় দিয়েছে, এই আধ ঘন্টার মধ্যে ঘুরতে হবে। এখন সময় বলছে 11:48। আমি যে ওপরে ছিলাম না,
যে নাথুলাতে ছিলাম, নাথুলা পাসের সামনে, তো এই টাইম দেখাচ্ছিল সে সময় 2টো, মানে চায়নার টাইমটাকে নিয়ে নিয়েছিল। তো এখন আবার দেখছি নর্মাল টাইম চলে এসছে, 11:49 হয়েছে। এইখানে সব পার্কিং আছে, এই যে পার্কিং পুরো আছে। আর একটুখানি ঘুরে যদি যান, ওইটা হচ্ছে নিউ বাবা মন্দির। প্রায় 13,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে রহস্যে ঘেরা এক পবিত্র স্থান, বাবা হরভজন সিং মন্দির। ভারত আর চীন সীমান্তের কাছাকাছি এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক অদ্ভুত বিশ্বাস আর কিংবদন্তির কেন্দ্র। এই হলো বাবা হরভজন সিং মন্দির, 12,651 ফিট হাইট, 12,651 ফিট হাইটে আমরা আছি এখন। দারুণ জায়গায় এই নতুন মন্দিরটা হয়েছে, দারুণ দারুণ। আর এই হলো মন্দির, এখানে ঢুকবো, আমি আপনাদেরকে দেখাবো। আর ওদিকে হচ্ছে গিফট শপও আছে, ঠিক আছে। আর জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ। ক্যাফেও এখানে আপনারা পেয়ে যাবেন, এই পাশে হচ্ছে ক্যাফে আছে। কথিত আছে হরভজন সিং নামের এক ভারতীয় সেনা জওয়ান দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন, কিন্তু মৃত্যুর পরেও নাকি তিনি এই সীমান্তকে পাহারা দেন। স্থানীয় মানুষ এবং সেনাবাহিনীর অনেকেই বিশ্বাস করেন আজও বাবা অদৃশ্যভাবে দেশের সুরক্ষা করে চলেছেন, এমনকি বিপদের আগাম সতর্ক বার্তাও দেন। তো জুতো আমি এখানে খুলে নিলাম, এবার ভেতর দিকে যাচ্ছি। এই হলো বাবা হরভজন সিং এর মন্দির। মন্দিরের ভেতরে ঢুকলেই চোখে পড়বে বাবার ইউনিফর্ম, জুতো আর দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, যেগুলো নিয়মিত পরিষ্কার রাখা হয়, যেন তিনি এখনো জীবিত। এই অদ্ভুত অনুভূতি আর বিশ্বাসের শক্তি জায়গাটিকে করে তুলেছে আরও রহস্যময় এবং পবিত্র। এটা হচ্ছে নিউ বাবা মন্দির, ঠিক আছে। আর যেই জায়গায় বাবা হরভজন সিং এর মৃত্যু হয়েছিল সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, এখান থেকে 9 কিলোমিটার কিন্তু দূরে আছে, ঠিক আছে। ওই জায়গায় যেতে গেলে ড্রাইভার বলছিল যদি ওল্ড বাবা মন্দির দেখতে যেতে হয় তাহলে আপনাদেরকে এখান থেকে 9 কিলোমিটার যেতে হবে, তার জন্য আলাদা পারমিট করতে হয়। সেই পারমিট হচ্ছে 300 টাকা করে এক্সট্রা নেবে। আর এই ট্যুরিস্টদের যাতে অত দূর না যেতে হয়, এই ট্যুরিস্টদের সুবিধার জন্য এই জায়গায় এই মন্দিরটা তৈরি করেছিল 1982 সালে, ঠিক আছে। আর এই পুরো আর্মি দেখাশোনা করে। ভেতরে কিন্তু এই বাবা হরভজন সিং এর একটা খুব বড় মান্যতা আছে। বলা হয় আপনারা যদি মন থেকে ডাকেন না, তাহলে বাবা হরভজন সিং নাকি আপনাদের সেই মনস্কামনা নাকি পূর্ণ করে। এখানে প্রসাদ দিচ্ছিল ভেতরে, ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি সেই রকমভাবে করতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটা দেখাতে পেরেছি অতটাই দেখাতে পেরেছি। হ্যাঁ, ভেতরে আর্মির যারা লোকেরা আছে বাবা হরভজন সিং এর গল্প বলল, কে ছিল, কোথায় ছিল, আর্মির কোন রেজিমেন্টে ছিল, পাঞ্জাব রেজিমেন্টে ছিল, যে সেই গল্পগুলো করলো। খুব ভালো লাগলো। আপনারা আসবেন এখানে, এই নিউ বাবা মন্দির তো অবশ্যই দেখে যাবেন, খুব ভালো লাগবে। আর যে জায়গাটার ওপরে আছে না, দারুণ দারুণ অসাধারণ জায়গা। আর এখান থেকে কিন্তু সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা শিব মন্দির, ঠিক আছে। আর ওখান থেকে ঝর্ণাও পড়ছে। আপনারা ইচ্ছা করলে যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা ওই যে শিবের মন্দিরটা আছে, শিব মূর্তিটা আছে, ওইটা আপনারা দেখে আসতে পারেন। চারপাশে বরফে ঢাকা পাহাড়, হিমেল হাওয়া আর নিস্তব্ধতা, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই মন্দির যেন এক অনন্য অভিজ্ঞতা দেয়, যেখানে দেশপ্রেম, বিশ্বাস আর অলৌকিকতা একসাথে অনুভব করা যায়। বাবা হরভজন সিং মন্দির দেখে এবার আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা না যাচ্ছিলাম হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। আর এই ছাঙ্গু লেকের দিকে যেতে গিয়ে ওয়েদার তো পুরো একদম ফগে পুরো ভরে গেল। আর এখানে একটুখানি গাড়িটাকে দাঁড়াতে বললাম, আর বরফ একবার দেখুন। এই বরফ দেখার জন্য এখানে একবার দাঁড়ালাম, অসাধারণ। আর এই মাসটা হচ্ছে মার্চ মাসের 7 তারিখ। আপনারা যদি সিকিম আসার প্ল্যান করেন না, তাহলে এই সময়টা চলে আসুন, প্রচুর বরফ পাবেন, চারিদিকে বরফ আর বরফ। দেখুন আমার পেছনে শুধু বরফ আর কিছু নেই। গাড়ি কিন্তু এখানে অনেক থেমেছে এই বরফ দেখার জন্য। তো একটুখানি চেষ্টা করছি ওপর দিকে ওঠার।
এই হলো বরফ। আমি এই প্রথম আমার জীবনে এই প্রথম বরফ ধরলাম, আপনাদেরকে বলে রাখি। এর আগে আমি কোনোদিনও কাশ্মীর যাইনি এখনো পর্যন্ত, আর বরফ কোনো জায়গায় দেখিনি। আর এখানে এসে এই ঝুড়ো ঝুড়ো বরফ দেখতে পাচ্ছি এই মার্চ মাসের 7 তারিখে এই ইস্ট সিকিমে এসে। হাই, আমি ছাঙ্গুলে। চাঙ্গুলে সময় এখন 1:08 বাজে। সামনে এই গাড়ি পার্ক করে দিল, চলে এসেছি ছাঙ্গু লেকের সামনে। কিন্তু ওয়েদার এতটাই বাজে যে ছাঙ্গু লেক থেকে মানে ওপর থেকে ছাঙ্গু লেকটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোই ফগি হয়ে আছে। দেখুন ওয়েদার পুরোই ফগি। তো দুঃখের বিষয় যে আমি ভিডিও ক্যাপচার করতে পারলাম না এই ছাঙ্গু লেকের। সাদা বরফের চাদরে মোড়া কুয়াশার নরম পর্দায় ঢাকা এক স্বপ্নের জগৎ, সেটাই ছাঙ্গু লেক। পূর্ব সিকিমের উঁচু পাহাড়ের কোলে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,800 ফুট উচ্চতায় এই হ্রদ যেন প্রকৃতির এক রহস্যময় কবিতা। চলুন একটুখানি নিচে একটুখানি নামবো। আর এই হলো লেক। চারপাশে জমাট বরফ আর তার ওপরে ভেসে বেড়ানো ধূসর কুয়াশা, সবকিছু মিলিয়ে এখানে তৈরি হয় এক অলৌকিক পরিবেশ, যেখানে নীরবতাও যেন গল্প বলে। সবকিছু নিয়ে ছাঙ্গু লেক শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতির নাম, যেখানে প্রকৃতি তার সব থেকে রহস্যময়, সব থেকে মোহনীয় রূপে ধরা দেয়। এই ছিল আমার আজকের পূর্ব সিকিম ভ্রমণের গল্প। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।